সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে বড় দলগুলোর জোটভিত্তিক নির্বাচন মূলত শুরু হয়েছিল ২০০১ সাল থেকে। যেই নির্বাচনের আগের দুটি নির্বাচনে একবার আওয়ামী লীগ, একবার বিএনপি জয়লাভ করেছিল। অর্থাৎ বাংলাদেশের মানুষ এর আগের দুটি সংসদে একবার আওয়ামী লীগকে বা সরকারে একবার আওয়ামী লীগকে, একবার বিএনপিকে দেখে ফেলেছে। এরপরেই জোটের প্রয়োজনীয়তা তৈরি হয়। আমরা দেখলাম ২০০১ সালে বিএনপিও বড় একটি জোট করে এবং আওয়ামী লীগও একটি জোট করে। সেই জোটে বিএনপি তাদের যে জোটসঙ্গী তাদেরকে ৪৮টি আসন ছাড় দিয়েছিল। অর্থাৎ বিএনপি ২৫২টি আসনে তারা তাদের নিজেদের দলীয় প্রার্থী দিয়েছে, বাকি ৪৮টি তাদের জোটসঙ্গীদের জন্য ছেড়ে দিয়েছিল। ২০০৮ সালে এসে বিএনপি একইভাবে ৪০টি আসন তাদের জোটসঙ্গীদের জন্য ছেড়ে দিয়েছিল। যদিও এই দুটা নির্বাচনে বিএনপি মূলত সবচেয়ে বেশি আসন ছেড়েছিল তাদের যে অন্যতম যে জোটসঙ্গী ছিল জামাতে ইসলামী, তাদের জন্য। ২০০১ সালে তারা জামাতে ইসলামকে ৩১টি আসনে ছাড় দিয়েছিল এবং ২০০৮ সালে তারা জামাতে ইসলামীকে ৩৯টি আসনে ছাড় দিয়েছিল। এবং ২০০১ সালে ইসলামী ঐক্য জোটের মতো দলকে বিএনপি ৬০টি আসনে ছাড় দিয়েছিল। অর্থাৎ বিএনপির এই নির্বাচনে জয়লাভ করার ক্ষেত্রে জোটের সঙ্গীদের জন্য আসন ছাড়ার যে প্রবণতা এবং মোটামুটি সংখ্যক আসন ছাড়ার একটা ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। এবারের নির্বাচনে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা হচ্ছে, এই নির্বাচনে বিএনপি তার জোট সঙ্গীদের কত আসন দিচ্ছে। আমি একটা হিসাব করে দেখিয়েছি, বিএনপি তার জোট সঙ্গীদেরকে ১৯টি আসন দিচ্ছে। এই ১৯টি আসন আবার সদ্য বিলুপ্ত যে দলটি বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সাদাত হোসেন সেলিম যে নিজের দলটি বিলুপ্ত করে যে বিএনপির সঙ্গে যুক্ত হয়ে গেল, তাদেরকেও জোট, এতদিন তারা যেহেতু জোটে ছিল তাদেরকেও ৩টি আসন দেওয়ার কথা ছিল। এখন যেহেতু তারা যুক্ত হয়ে গেল, সেক্ষেত্রে তাদের ৩টি আসনও ধানের শীষের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ ধানের শীষের আসন হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন বিএনপির তার জোট সঙ্গীদের জন্য আসন দিচ্ছে মাত্র ১৬টি, এখনকার ফরম্যাটে বা এখনকার লাইন আপের হিসাব অনুযায়ী। বিএনপি কেন এবার তার জোট সঙ্গীদের সবচেয়ে কম আসনে ছাড় দিচ্ছে? আপনি নানান কিছু সহজভাবে বলে দিতে পারেন যে এবারে বিএনপির জন্য জয়লাভ করা সহজ, নানান কিছু বা যেহেতু আওয়ামী লীগহীন নির্বাচন, জামায়াত তুলনামূলক বিএনপির সঙ্গে ওই রকম প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারবে না, সেই জায়গায় না, অন্য কারণে, অন্য বেশ কয়েকটি কারণে বিএনপি তার জোটসঙ্গীদেরকে এবার কম আসনে ছাড় দিচ্ছে। সেই কারণগুলো আমরা একটু দেখব। দেখেন, বিএনপির সঙ্গে যে জোট, আমরা জানি ১২ দলীয় জোট আছে, সেখান থেকে এলডিপি তো সরে এসেছে, বাংলাদেশ এলডিপি, যেটা বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এলডিপির আরও একটা অংশ আছে যেটা কর্নেল অলি আহমেদের নেতৃত্বে আছে এখনও। এলডিপির যেটা বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে বিএনপির সঙ্গে যুক্ত হয়ে গেছে, এরপরেও প্রায় ২০টির মতো দল রয়েছে, ১২ দলীয় জোট এবং যুগপথ সঙ্গী। এর মধ্যে কেউ ১০-২০টা আসন চাচ্ছে, কেউ ৩ থেকে ৫টা আসন চাচ্ছে, কেউ একটা পাইলেও মোটামুটি খুশি। এখন সব দলকে খুশি করার মতো বিএনপিকে আসন ছাড়তে হবে ৬০ থেকে ৭০টি। আরে যদি আপনি মোটামুটি এক ধরনের খুশি করতে চান বা তারা যেভাবে চাচ্ছে সেটার অন্তত ২০%, ৩০% দিয়েও যদি খুশি করতে চান, ৬০ থেকে ৭০টি আসন তারা বিএনপিকে ছাড় দিতে হবে। বিএনপি এটা চাচ্ছে না। তারা সর্বোচ্চ অ্যাফোর্ড করতে পারত ৩০টির মতো আসন, কিন্তু সেটাও ধরেন ৩০টি দিতে গেলে কেউ বেশি পেয়ে যাচ্ছে, কেউ কম পেয়ে যাচ্ছে। এই হিসাব নিকাশে গিয়া বিএনপি শেষ পর্যন্ত আমরা দেখলাম ২৭২টি আসনে তারা তাদের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে। এখন মাত্র ২৮টি আসনে খালি রয়েছে। তার মধ্যে আমি হিসাব করে দেখিয়েছি আরও 9টি আসনে বিএনপি তাদের প্রার্থী দিচ্ছে। এলডিপিকে যে 3টি আসন দেওয়ার কথা, সেই 3টি আসন এখন ধানের শীষ হয়ে যাচ্ছে, অর্থাৎ মাত্র 16টি আসন পেতে যাচ্ছে তাদের জোটসঙ্গীরা। ২ নম্বর যে কারণ আমি মনে করি, প্রথম যেটা কারণ হচ্ছে বিএনপি আসলে অ্যাফোর্ড করতে পারছে না, সেটা নানান ফ্যাক্টরের কারণে অ্যাফোর্ড করতে পারছে না, সেই পরবর্তী কারণগুলোতে আপনারা বুঝে যাবেন। বিএনপির জোটে যে সব নেতারা রয়েছেন, ধরেন জোটসঙ্গীদের যেসব দলের প্রধান বা দলের যে গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন, ধরেন মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাজ, উবাইদুল্লাহ ফারুক, সাইফুল হক, নুরুল হক নূর। যদিও নুরুল হক নূর বলছেন তারা সেরকম ন্যায্যতার ভিত্তিতে না হইলে তারা আলাদা নির্বাচন করবেন, এরকম কথাবার্তা চলছে। তো এই কয়েকজন ছাড়া আসলে বিএনপির জোটসঙ্গীদের মধ্যে বড় নেতাকে, যাদের জাতীয় পর্যায়ে
মোটামুটি পরিচিতি আছে এবং তৃণমূলে তাদের ভালো ভোট রয়েছে বা প্রার্থী দিলেই তিনি জয়লাভ করবেন, এরকম কে আছে? যেমন ধরেন যে আওয়ামী লীগের মহাজোট, এখন তো আওয়ামী লীগ নাই বা তাদের মহাজোটও নাই, সেই সময় ধরেন জাতীয় পার্টির কোনো একজন প্রার্থীকে যদি আপনি রংপুরে প্রার্থী করতেন, বলায় ধরাই যেত যে জিতুক না জিতুক তিনি একেবারে কম্পিটিটিভ প্রার্থী। এইরকম প্রার্থী বিএনপির জোটে কে আছে? আমি দেখছি না, খুব আহামরি কাউকে দেখছি না। নুরুল হক নূর, তাকে যদি পটুয়াখালী 3 আসনে প্রার্থী করা হয়, সেখানে যদি বিএনপি নেতা হাসান মামুন যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, নুরুল হক নূর হারবেন একেবারে কনফার্ম। মাহমুদুর রহমান মান্না, জাতীয়ভাবে তার ব্যাপক পরিচিতি রয়েছে, রাজনৈতিক সিনিয়র নেতা হিসাবে তার পরিচিতি রয়েছে, তাকে অনেকেই অভিভাবকও মেনে থাকেন। কিন্তু বগুড়া 2 আসনে তাকে যদি প্রার্থী করা হয় এবং সেখানে যদি বিএনপির কেউ যদি দাঁড়িয়ে যান, তাহলে কি মাহমুদুর রহমান মান্না জিতবেন? আপনি কি এটা একেবারে হলফ করে বলতে পারেন? পারেন না। আমি এখানে শুধুমাত্র আন্দালিব রহমান পার্থ, যেটা বিএনপির দলের সঙ্গে না থেকেও বিএনপির জোটের একজন প্রার্থী, যিনি খুবই হেভিওয়েট। তো এই যে এই নেতাগুলোকে আপনি আসন ছাড় দিলেন, কিন্তু তাদের জাতীয় পর্যায়ে কিংবা তৃণমূলে শক্ত অবস্থান নেই, তার মানে বিএনপি আসন হারানোর চান্স অনেক বেশি হয়ে যাচ্ছে। এই জন্য যত পারে কম আসন দেওয়ার চেষ্টা করছে বিএনপি, কেননা বিএনপির সংসদে অনেক আসন প্রয়োজন, মানে অনেক এমপি প্রয়োজন। আরেকটা কারণ, বিএনপির যত সম্ভব আসনে জয়লাভ করা। আমি এই কথাগুলো গত কয়েকদিন ধরেই বলছি। বিএনপি চাচ্ছে অ্যাজ মাচ অ্যাজ পসিবল তাদের সংসদে প্রতিনিধি থাকুক, অর্থাৎ সংসদে তাদের ধানের শীষের নির্বাচিত এমপি থাকুক, এবং সেটা উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুটাতেই। কেননা যাতে তারা একটা সিদ্ধান্ত, যখন ধরেন যে অন্যান্য তাদের জোট টোট মিলায়া বা তাদের অপোজিশন মিলায়া সব মিলায়া দেখা গেল বিএনপির সমান ধরেন বিএনপির সমান সংখ্যক তাদের অপোজিশনে বা জোট সহ অপোজিশনে সবাই সমান, প্রায় কাছাকাছি হয়ে গেল, ধরেন 160 আর 140 হয়ে গেল এমপি সংসদে। বিএনপি আসলে কুলিয়ে উঠতে পারবে না। বলতে সব সিদ্ধান্তের ক্ষেত্রে ভ্যাটু আসবে। একাধারে 140 জন যদি তাদের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে যদি বক্তব্য দেয়, তাহলে কিন্তু এটা তাদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে। যেহেতু এখানে একটা ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে বর্তমান, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, প্রশাসনে, সেগুলো ঠিক করার জন্য তাদের সেই স্ট্যাবল একটা সরকার তাদের খুবই প্রয়োজন। যদিও এই স্ট্যাবল সরকার আবার অনেকে ফ্যাসিবাদী করে তোলে, সেটারও কিন্তু সংসদ যদি আপনার ইনক্লুসিভ না হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকেই ফ্যাসিবাদী হয়ে উঠেছেন আমরা বাংলাদেশের রাজনীতিতে। তো এটা একেবারে নিকট অতীতেই এর উদাহরণ রয়েছে। তারপরেও বিএনপির আগামী সরকারটা স্ট্যাবল সরকার খুবই প্রয়োজন। এখন বিএনপি যদি তাদের জোটসঙ্গীদেরকে 50-60টি আসনে ছাড় দেয়, তাদের হারার পরাজয়ের সংখ্যা থেকে যাচ্ছে। যেমন ধরেন যে আমি যদি উদাহরণ হিসাবে টেনে আনি, বিএনপি 2001 সালের নির্বাচনে বিএনপি 252টি আসনে তাদের প্রার্থী দিয়েছিল, এর মধ্যে 193 জনই জয়লাভ করেছে, পার্সেন্টেজ দেখেন। আর জামাতকে আসন ছাড় দিয়েছিল 31টি আসন, জামাত জয়লাভ করেছে 17টিতে, প্রায় 50%-এর মতো, অর্থাৎ বিএনপির চেয়ে জামাতের পার্সেন্টেজ অনেক কম। আবার দেখেন 2008 সালের নির্বাচনে বিএনপি জামাতকে 39টি আসন ছেড়ে দিয়েছিল, সেই 39টি আসনের মধ্যে জামাত মাত্র 2টি আসনে জয়লাভ করে এসেছে, অর্থাৎ জোটসঙ্গীদেরকে নিয়ে একটা রিস্ক থেকে যায়। আর সেই কারণে বিএনপি যত সম্ভব পারছে কম দিয়ে তাদেরকে হয়তো অন্যভাবে খুশি করার চেষ্টা করছে। 4 নাম্বার যে কারণ, জামাতকে থামানো। যেমন ধরেন যে একটা আসনে বিএনপি প্রার্থী দেয়নি, তো সেই আসনে ধরেন জোটসঙ্গীদের একজন প্রার্থী হলো, তিনি আবার নির্বাচন করবেন তার দলের প্রতীকের দানের শীষে, তিনি কিন্তু নির্বাচন করবেন না। সেই জায়গা থেকে অটোমেটিক্যালি ওই আসনে দাড়িপাল্লা হেভি ওয়েট হয়ে যাবে। এই দাড়িপাল্লা যখনই হেভি ওয়েট হয়ে যাবে, যখনই দানের শীষ থাকবে না, তখনই দাড়িপাল্লার জেতার চান্স আরও বেড়ে যাবে। সেই জায়গা থেকে যদি 50-60টি আসনে বিএনপি ছাড় দেয়, সেই ক্ষেত্রে ওই 50-60 আসনে দাড়িপাল্লা জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সেখান থেকে যদি 60টি আসনের মধ্যে যদি দাড়িপাল্লা বিএনপির অনুপস্থিতিতে, দানের শীষের অনুপস্থিতিতে যদি 30-40টি আসন পেয়ে যায়, সারা দেশে কম্পিটিশন করে যদি আরও 50টি আসন পেয়ে যায়, সেই ক্ষেত্রে সংসদে দাড়িপাল্লার 100-র কাছাকাছি এমপি হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে তারা কন্টিনিউয়াসলি বিএনপিকে ডিস্টার্ব করবে, সেই ছাড়টা বিএনপি আসলে দিতে চাচ্ছে না। এটা অন্যতম আরেকটা কারণ, যেটা আমি এনসিপির সঙ্গে জোট না হওয়ার কারণ হিসাবে উল্লেখ করেছি। আরেকটি কারণ, নেতাকর্মীদেরকে খুশি রাখা। এই কারণটাও আমি এনসিপির সঙ্গে জোট না করার কারণ হিসেবে উল্লেখ করেছিলাম। সেটা হলো
বিএনপির প্রার্থী জমে গেছে। দীর্ঘদিন তারা নির্বাচনে অংশ নেয়নি, তাদের প্রার্থীরা নির্বাচন করতে পারেনি। 5 আগস্টের পরেও নতুন নতুন নেতা তৈরি হয়েছেন, ব্যবসায়ীরা তাদের সঙ্গে ভিড়ছেন, অর্থাৎ অনেক ক্যান্ডিডেট হয়ে গেছে, অনেকেই বিএনপির নমিনেশন চাচ্ছেন। এই যে দেখেন, বিএনপি 272টি আসনে নমিনেশন দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি 90টির বেশি আসনে তাদের প্রার্থীদের বিপক্ষে বিক্ষোভ হচ্ছে, অর্থাৎ প্রার্থী পাল্টানোর দাবি উঠেছে। সেই জায়গা থেকে বিএনপির এই যে এক একটি আসনে 5 জন 7 জন করে ক্যান্ডিডেট তৈরি হয়েছে, এই ক্যান্ডিডেটদেরকে আপনি মনোনয়ন, যে কোনো একজনকে মনোনয়ন দিলে তো অন্তত বুঝ দিতে পারবেন, অন্তত ধানের শীষ তো পাইছে। কিন্তু আপনি যদি ওইখানে 50-60টি আসনে যদি জোটসঙ্গীদের কাউকে দিয়ে দেন, ধরেন আপনি এই জোনায়েদ সাকির দলকে দিয়ে দিলেন, ধরেন একটা আসনে বিএনপিকে সমর্থন করতে হবে জোনায়েদ সাকির মাথাল প্রতীককে, বা কিংবা হচ্ছে নাগরিক ঐক্যের কেটলি প্রতীককে হচ্ছে তাদেরকে সমর্থন করতে হবে। বিএনপির সমর্থকরা এটা মেনে নেবে না, নেতারা এটা মেনে নেবে না। সেই জায়গা থেকে নেতাকর্মীদেরকে খুশি রাখতেও বিএনপি এই সিদ্ধান্তে আসতে পারে বলে আমার মনে হচ্ছে। তবে এখানে যে সমস্যাটা তৈরি হচ্ছে, বিএনপির আগামীতে এই নির্বাচনে ক্ষমতা যাওয়ার পরটা হয়তো কিছুটা মসৃণ হইতে পারে। অনেকেই মনে করছেন বিএনপি সহজভাবে জিতে যাবেন, এই সময়ে তাদের জোটের ওই রকম প্রয়োজনীয়তা নাও পড়তে পারে। কেননা জোটের সঙ্গীদের চেয়ে তাদের যে ভোট রয়েছে, রিজার্ভ ভোট রয়েছে, বা তারা যে মানুষকে আকৃষ্ট করতে পারছে, সেই জায়গা থেকে বিএনপি হয়তো জয়লাভ করে আসবে। কিন্তু যখন বিএনপি বিপদে পড়বে, যখন আওয়ামী লীগ ফিরে আসবে বা আওয়ামী লীগ নির্বাচন করবে, বা আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা বলয় তৈরি হবে, একটা জোট তৈরি হবে, কিংবা জামাত আর একটি বড় বলয় তৈরি করবে, বলয় জোট তৈরি করবে, তখন বিএনপিকে জোট করার প্রয়োজনীয়তা পড়তে পারে। তখন এই যে বিএনপি এখন তার জোট সঙ্গীদেরকে নিরাশ করছে, সেই নিরাশের জায়গা থেকে আবার তারা ওই জায়গায় আসবে কিনা, ফিরবে কিনা, বিএনপির সঙ্গে আবার জোট করতে রাজি হবে কিনা, সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।